নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। সোমবার তেহরানে ইরান ও আফগানিস্তানের সঙ্গে চা পাওয়ার চুক্তি স্বাক্ষর করল কেন্দ্রীয় সরকার। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সহ অন্যান্যরা। ফের জঙ্গি হামলায় রক্তাক্ত ইয়েমেন, জোড়া আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৪৫ জনের, আহত বেশ কয়েকজন। ঘটনার দায় স্বীকার করেছে আইএস। স্কুল হোস্টেলে আগুন লেগে মৃত্যু হল ১৭ জন স্কুল ছাত্রীর। ঘটনা থাইল্যান্ডের একটি মিশনারি স্কুল হোস্টেলে। এখন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ঝটকা টাটকা চানাচুরের ঝটকা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সোমবার তেহরানে ইরান ও আফগানিস্তানের সঙ্গে চাহাবার চুক্তি করল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি ছাড়াও উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। অবশেষে স্বাক্ষরিত হল বহু প্রতীক্ষিত চাবাহার বন্দর চুক্তি। এই চুক্তি কার্যকর হলে পাকিস্তানকে এড়িয়ে মধ্য এশিয়ায় বাণিজ্য বৃদ্ধিতে দিল্লি দ্রুত এগিয়ে যাবে। সোমবার তেহরানে ইরান ও আফগানিস্তানের সঙ্গে চাবাহার চুক্তি করল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি ছাড়াও উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এই চুক্তি অনুযায়ী ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশের চাবাহার বন্দরে কাবুলের সঙ্গে দিল্লির একটি নতুন বাণিজ্য পথ খুলে যাবে। ফলে পাকিস্তানকে এড়িয়েই মধ্য এশিয়া, উপসাগরীয় দেশ, ইউরোপ ও ককেসাস দেশগুলির সঙ্গে বাণিজ্য করতে পারবে ভারত ও আফগানিস্তান। পাশাপাশি ইরান ও মধ্য এশিয়ার খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস প্রকল্পগুলিতে বিনিয়োগে সক্ষম হবে নয়াদিল্লি। চাবাহার বন্দর চুক্তি নিয়ে এই অগ্রগতি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে পাকিস্তান। অশান্ত বালুচিস্তানে চীনা নজরদারি বাড়াতে বেজিংয়ের সহায়তায় তারা যে গোয়াদার বন্দর তৈরি করতে চলেছে, চাবাহার চুক্তির ফলে তার উদ্দেশ্য অনেকটাই বিফল হবে বলে তাদের আশঙ্কা। চাবাহারের সঙ্গে যোগসূত্র তৈরিতে ভারত আফগানিস্তানে যে ২১৮ কিলোমিটার দৈর্ঘ্য জারাঞ্জ দেলারাম হাইওয়ে তৈরি করেছে, তার ওপর পাকিস্তান হামলা চালাতে পারে বলে কাবুল ইতিমধ্যেই তেহরান ও নয়াদিল্লিকে সতর্ক করে দিয়েছে। ২০০৩ থেকে এই চাবাহার চুক্তি বাস্তবায়নের চেষ্টা করছে ৩ দেশ, কিন্তু হালে ইরানের বিরুদ্ধে পরমাণু পরীক্ষা নিরীক্ষা সংক্রান্ত নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে এই প্রচেষ্টা আরও জোরালো হয়। গত মাসে নয়াদিল্লিতে বৈঠকে বসে ৩ দেশ চুক্তির বয়ান চূড়ান্ত করে। চুক্তিটি বাস্তবায়িত হওয়ার পর তেহরান, কাবুল ও নয়াদিল্লি সাংস্কৃতিক ও ব্যবসায়িক আদান প্রদানের দিক থেকে রীতিমতো লাভবান হবে।
countries of the region goes through cooperation and utilization of regional opportunities. Symbol of such cooperation is Chabahar, and Bahar means a spring, and it is a spring for the three of us. प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में ये एग्रीमेंट साइन कर रहे हैं। ये देश के इतिहास में बहुत हिस्टोरिकल महत्वपूर्ण घटना है। तो चाबहार में आने के कारण स्वाभाविक रूप से हम डायरेक्ट अफगानिस्तान, रशिया और यूरोप तक डायरेक्ट निकल सकते हैं। ईरान सरकार के साथ हमारी शिपिंग कारपोरेशन का एक संयुक्त कंपनी भी थी, उसकी भी हमारी चर्चाएं चल रही है, उसके कुछ जहाज भी है और आने वाले समय में बहुत संभावना ये है कि गैस या क्रूड ऑयल के लिए हमारे ईरान से अगर कोई सौदे होते हैं तो उसके ट्रांसपोर्ट का भी काम बड़े प्रमाण पर इस कंपनी को भी मिल सकता है और ये भारत के लिए भी बहुत उपयोगी है। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের জঙ্গি হামলায় রক্তাক্ত ইয়েমেন, জোড়া আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৪৫ জনের, আহত বেশ কয়েকজন। এই ঘটনার দায় স্বীকার করেছে আইএস। ফের জঙ্গি হামলায় রক্তাক্ত ইয়েমেন, জোড়া আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৪৫ জনের, আহত বেশ কয়েকজন। আদেন শহরে সেনা নিয়োগ কেন্দ্রের বাইরে সকালে ভিড় জমিয়েছিলেন আবেদনকারীরা। সে সময় লাইনে ঢুকে পড়ে বেল্টে বাঁধা বিস্ফোরকের সাহায্যে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ঘটনাস্থলে মৃত্যু হয় বেশ কয়েকজনের। ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস জঙ্গি গোষ্ঠীর তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, আদেনের তরুণ প্রজন্মের প্রতিনিধি যারা সেনাবাহিনীতে যোগদানের ভাবনা চিন্তা করছিল তাদের কড়া শাস্তি দিতেই এই পদক্ষেপ। প্রথম বিস্ফোরণটি সেনা নিয়োগ কেন্দ্রের বাইরে একটি লাইনের কাছে ঘটে। ঘটনায় ২০ জনের মৃত্যু হয়। তারপরের বিস্ফোরণটি সেনা নিয়োগ কেন্দ্রের বাইরে, যেখানে আবেদনকারীরা জটলা করে দাঁড়িয়েছিল, সেখানে ঘটে। এই বিস্ফোরণে ২৫ জনের মৃত্যু হয়, আহতের সংখ্যা বহু। ২ বছর ধরে যুদ্ধে বিধ্বস্ত ইয়েমেন, শিখদের কবলে রাজধানী সানা। দুটি জঙ্গি গোষ্ঠী আল কায়দা ও আইএসের শক্ত ঘাঁটিও রয়েছে সানায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার গভীর রাতে আচমকা আগুন, সেই আগুনে বরাবরের জন্য গিলে ফেলল ১৭ জন স্কুল ছাত্রীকে। ঘটনা উত্তর থাইল্যান্ডের এক মিশনারি স্কুলে। গভীর রাতে আচমকা আগুন, ঘুম যখন ভেঙেছে তখন চারপাশ ঘিরে ফেলেছে লেলিহান শিখা। সেই আগুনই বরাবরের জন্য গিলে ফেলল ১৭ জন স্কুল ছাত্রীকে। উত্তর থাইল্যান্ডের এক মিশনারি স্কুলে সোমবার ঘটেছে এই ঘটনা। প্রশাসন জানিয়েছে, কাঠের তৈরি দোতলা এই স্কুলটি তৈরি করেন ক্রিশ্চিয়ান মিশনারিরা স্থানীয় পাহাড়ি উপজাতির মেয়েদের পড়াশোনার জন্য। ৬ থেকে ১৩ বছরের মেয়েরা হোস্টেলে থেকে পড়াশোনা করে। যখন আগুন লাগে তখন হোস্টেলে ৩৮ জন ছাত্রী ছিল, যারা জেগেছিল পালাতে সক্ষম হয়। কিন্তু ঘুমন্ত ছাত্রীরা যখন জেগে ওঠে তখন আর পালানোর উপায় ছিল না। ১৭ জনের মৃত্যু তো হয়েছেই, আগুনে পড়ে আহত হয়েছে আরও ৫ জন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আগুন নিভেছে, কিন্তু কিভাবে তা লাগলো এখনও জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। ইজি কাজে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি, কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি, টমটম সাথে বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার স্বাদে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত।
প্রথম বিদেশি পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান নির্মাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল ইসরো। সোমবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযানের একটি ক্ষুদ্র সংস্করণ সফল উৎক্ষেপণ করল তারা। প্রথম স্বদেশী পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান নির্মাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল ইসরো। সোমবার সকাল 7টায় শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযানের একটি ক্ষুদ্র সংস্করণের সফল উৎক্ষেপণ করল তারা। RLV-TD নামে 6.5 মিটার লম্বা এই যানটির ওজন 1.75 টন। পরীক্ষামূলকভাবে এই উড়ানের খরচ দাঁড়িয়েছে 95 কোটি টাকা। এই প্রথম কোনো মহাকাশযানকে আকাশে পাঠিয়ে সেটি আবার পৃথিবীতে ফেরত আনতে চলেছে ইসরো। পরীক্ষা নিরীক্ষা শেষ হলে বিজ্ঞানীরা যানটিকে ফিরিয়ে আনবেন বঙ্গোপসাগরে সাময়িকভাবে তৈরি একটি রানওয়েতে। তারপরেই টুকরো টুকরো হয়ে যাবে সেটি। তবে পরে দেখা হবে যাতে ওই মহাকাশযান জলে নয়, সরাসরি এসে শ্রীহরিকোটাতেই নামে। বিক্রম সারাভাই স্পেস সেন্টারের প্রধান কে শিবন জানিয়েছেন, এই উড়ানের মাধ্যমে তারা পরীক্ষা করতে চান তাদের চিন্তাভাবনা আসল উড়ানের সঙ্গে কতটা সামঞ্জস্য রাখছে। তার উপর ভিত্তি করে তৈরি হবে পুরোদস্তর একটি মহাকাশযান, যেটিকে মহাকাশে পাক খাওয়ানোর পর পৃথিবীতে ফিরিয়ে এনে আবার ব্যবহার করা যাবে। এজন্য শ্রীহরিকোটায় একটি 5 কিলোমিটার দৈর্ঘ্য রানওয়ে তৈরি হবে বলেও তিনি জানিয়েছেন। Preparations are completed. No, actually we are in the very preliminary stage of building a mechanism where we can reduce the cost of access to space. These are very preliminary steps. In this experiment we are taking a 1:5 scale down model of a winged body. It will be taken up to a height of 70 kilometers and it will be brought back and it will reach a Mach number of Mach 5, and then afterwards it will come, the descent will be controlled, and that is a part of the experiment. So this is the first time we are sending a winged body to space. We are building a winged body for the first time. No, the preparation is only will be demonstrated based on the actual results. We have gone through a series of tests and verifications and we are ready for the experiment tomorrow. We will see what happens. আসল যে RLV আকাশে উড়বে সেটির দৈর্ঘ্য হবে 40 মিটারের মতো। সবথেকে বড় কথা হলো তাতে করে মহাশূন্যে পাঠানো যাবে ভারতীয় মহাকাশচারীদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শ্রীনগরের বুকে জঙ্গি হামলা, পরপর 2টি হামলায় প্রাণ হারিয়েছেন কর্তব্যরত এক অফিসার সহ 3 পুলিশ কর্মী। শ্রীনগরের বুকে জঙ্গি হামলা, পরপর 2টি হামলায় প্রাণ হারিয়েছেন কর্তব্যরত এক অফিসার সহ 3 পুলিশকর্মী। জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সকাল 10:45 নাগাদ জাদিবালের মিল শপে হামলা চালায় সশস্ত্র জঙ্গিদের একটি দল। জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ আহমেদ এবং হেড কনস্টেবল নাজির আহমেদের। তাদের খুব কাছ থেকে গুলি করা হয়। দুজনেই জাদিবাল থানায় নিযুক্ত ছিলেন। গুলিতে গুরুতর আহত হন আরও এক পুলিশকর্মী। থানায় মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। এরপর শ্রীনগরের লাল চকের কাছে ট্যাঙ্কপোড়াতে হামলা চালায় জঙ্গিরা। তাদের গুলিতে গুরুতর জখম হন একটি সরকারি সংস্থার চেয়ারম্যানের নিরাপত্তায় নিযুক্ত কনস্টেবল মোহাম্মদ সাদিক। তার রাইফেল নিয়ে জঙ্গিরা পালায়। পরে হাসপাতালে মৃত্যু হয় ওই পুলিশকর্মীর। শহর ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। 5 AK-47 rifles along with 457 rounds of ammunition, 1 underbarrel grenade launcher, 3 radio sets, 3 GPSs, map sheets, their coded other matrix sheets, hand grenades, underbarrel grenades. These were the major warlike stores which have been recovered. The operation was terminated last night and we had called off the operation. We suffered 2 casualties. One was a minor casualty. He is absolutely hale and hearty now. The other casualty, I am sad to say that we have lost him a few hours back. পুলিশ কর্মীদের নিশানা করে এমন জঙ্গি হামলা হলো প্রায় 3 বছর বাদে। শেষ এ ধরনের হামলা হয়েছিল 2013-র 22 জুন। হরিসিংহ হাই স্ট্রিটে 2 জন পুলিশকর্মীকে গুলিতে খুন করে সন্ত্রাসবাদীরা। এদিকে জম্মু ও কাশ্মীর সরকার পুলিশকর্মীদের প্রাণহানিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছে। উপমুখ্যমন্ত্রী নির্মল সিংহ বলেছেন, সময় এসেছে যখন শান্তি, সমৃদ্ধি, উন্নয়নের পরিপন্থী শক্তিগুলির মোকাবিলায় আমাদের সবাইকে হাত মেলাতে হবে। তবে নিহত পুলিশকর্মীদের পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, এমন ঘটনা আমাদের মনোবল দুর্বল করতে পারবে না। শান্তি, সুস্থিতি ফিরিয়ে উন্নয়নের পথে হেঁটে সাধারণ মানুষকে সুরাহা দেওয়ার রাস্তা থেকে আমাদের বিচ্যুত করতে পারবে না এ ধরনের ঘটনা।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 3 অবৈধ পাসপোর্টধারী সিলেটের যুবক আটক হয় সোনামুড়া থানায়। তাদের চলছে জোর জিজ্ঞাসাবাদ। এসপি প্রদীপ দে ও এসপি অরিন্দম নাথ সহ উচ্চপদস্থ আধিকারিকরা যুবকদের কথায় অসংলগ্নতা পায়। 3 অবৈধ পাসপোর্টধারী যুবক অবৈধভাবে প্রবেশ করল ত্রিপুরায়। তারা শ্রীমন্তপুর চেকপোস্টে শিলমোহর জাল করে ঢুকে পড়ল ভারত সীমান্তের ত্রিপুরায়। তারা হলো শাহিন আলম আবুল, যার বয়স 33, খালেদ আহমেদ, যার বয়স 38, ইব্রাহিম চৌধুরী, যার বয়স 26। প্রত্যেকের বাড়ি মোল্লারপুর, সিলেট জেলা, বাংলাদেশে। তাদেরকে রবিবার সন্ধে 6:45টার সময় রবীন্দ্রনগর বাজার থেকে সোনামুড়া থানা পুলিশ তাদেরকে আটক করে। প্রাথমিকভাবে 3 যুবকই জানায় তারা বাংলাদেশের একটি দপ্তরে কর্মরত। তারা ভুলভাবে ভারতে প্রবেশ করে। একটি সূত্রে জানা যায় শ্রীমন্তপুর সীমান্তে ইমিগ্রেশন সেন্টারে সিলটি জাল করে এটিতে স্টাম্পিং করে ভুল সিরিয়াল নম্বর দিয়ে তারা সোনামুড়ায় প্রবেশ করে। প্রাথমিক পুলিশে জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় অনেক অসংলগ্নতা প্রকাশ পায়। সোমবার সিপাহীজলার এসপি প্রদীপ দে, এসবি শাখার এসপি অরিন্দম নাথ, ডিএসপি পিন্টু দেববর্মা ছুটে আসে সোনামুড়া থানায়। তাদেরকে দফায় দফায় জোর জিজ্ঞাসাবাদ চালায়। পর্যন্ত তো জিজ্ঞাসাবাদ যত মনে হচ্ছে এগুলো ভুল, মানে সবটাই রং। তো ফার্দার ইনভেস্টিগেশন করলে বেরিয়ে আসবে, কারণ এই মুহূর্তেই সব কিছু বলা যাবে না। এত তো বলা যাবে না যে নিতান্ত সরলতা, এটাও বলা যাবে না। এটাও ইন অ্যাডভান্স বলা যাবে না যে তারা অলরেডি অফ দিস টাইপ হচ্ছে। সিলেট থেকে এসেছে। একজন হচ্ছে শামিন আলম আবুল, আরেকজনের নাম হচ্ছে খালেদ আহমেদ, আর হচ্ছে ইব্রাহিম চৌধুরী। ওটা আমরা স্টিল ইট ইজ আন্ডার প্রসেস ইনভেস্টিগেশন, আমরা দেখছি। এত তাড়াতাড়ি তো বলা যাবে না, কেউ বলবে না, ধীরে ধীরে আমরা বের করবো। আসেনি কিছু, হয়তো ফার্দার ইনভেস্টিগেশনে আসবে বা ফার্দার কি বলছি, বাট দিস ইজ ফার্দার কোয়ারিজ, আরও ক্লারিফিকেশন দরকার। তাদের কথাবার্তায় অনেক অমিল রয়েছে জানা যায় একটি সূত্রে। এই ঘটনায় সোনামুড়া চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, কে তাদেরকে সোনামুড়ায় আসতে সাহায্য করলো? কেনই বা তাদেরকে এভাবে সীমান্তে প্রবেশ করানো হলো? না এর পেছনে বড় ধরনের কোনো চক্রান্তর ছক কষানো ছিল? সবে বের হবে তদন্তের শেষে। তবে 3 যুবককে রাতেই আগরতলায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালাতে পারে বলে একটি সূত্রে জানা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দিল্লিস্থিত সিপিএম সর্বভারতীয় কার্যালয় একে গোপালন ভবনে হামলার প্রতিবাদে আগরতলায় এক প্রতিবাদ মিছিল সংগঠিত করল দলের কর্মী সমর্থকরা। দিল্লিস্থিত সিপিএম সর্বভারতীয় কার্যালয় একে গোপালন ভবনে হামলার প্রতিবাদে আগরতলায় এক প্রতিবাদ মিছিল করল দলের কর্মী সমর্থকরা। রবিবার বিজেপি এবং আরএসএস কর্মী সমর্থকরা এই হামলা চালায় বলে অভিযোগ। এই অভিযোগে সোমবার আগরতলায় প্রতিবাদ মিছিল করল সিপিএম দলের কর্মী সমর্থকরা। এদিন স্থানীয় সময় বিকেল 5টায় রাজধানী মেলার মাঠ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত সিপিএম দলের সদর মহকুমা কমিটির সম্পাদক সুভাষিস গাঙ্গুলি বলেন, এভাবে সিপিএম অফিসে হামলা করে দলকে দুর্বল করা যাবে না। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এর প্রতিবাদ করবে। গতকাল সিপিআইএম কেন্দ্রীয় দপ্তর দিল্লিতে একেজি ভবনে আরএসএস বিজেপির গুন্ডা বাহিনী আক্রমণ করেছে, ভাঙচুর করার চেষ্টা করেছে। তার প্রতিবাদে আমরা সিপিআইএম প্রতিবাদ মিছিল করছি। বিজেপি আরএসএস যাতে মনে না করে সিপিআইএমের অফিসে আক্রমণ করার মধ্য দিয়ে তাদের শক্তির বিন্যাস ঘটাতে পারবে। আমরা জানি যে ভারতবর্ষের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, দেশপ্রেমিক মানুষ আরএসএস বিজেপির এই গুন্ডামির বিরুদ্ধে প্রতিবাদে সামিল হবেন সারা দেশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2016 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিজ্ঞান বিভাগের ফল প্রকাশিত হলো সোমবার। এবার সোনামুড়া মহকুমা ফল হয়েছে বেশ ভালো। 163 জন পরীক্ষার্থীর মধ্যে 132 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2016 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিজ্ঞান বিভাগের ফল প্রকাশিত হলো সোমবার। এবার 2016 সালে সোনামুড়া মহকুমার 10টি বিদ্যালয় থেকে মোট 163 জন পরীক্ষায় বসে। এর মধ্যে 132 জন উত্তীর্ণ হয় এবং 31 জন উত্তীর্ণ হতে পারেনি। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিজ্ঞান বিভাগ মহকুমায় সবচেয়ে বেশি নম্বর পেয়েছে মেলাগড় দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ছাত্রী মনীষা দাস। তার মোট প্রাপ্ত নম্বর 417। এই বছর সোনামুড়া মহকুমায় যে 10টি বিদ্যালয় থেকে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসে তাদের মধ্যে মেলাগড় দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় থেকে 19 জন পরীক্ষায় বসে, পাশ করে 13 জন। মেলাগড় বয়েজ হাই স্কুলে 27 জনের মধ্যে 26 জন পাশ করেন। সোনামুড়া এনসিআই থেকে 34 জনের মধ্যে
24 জন পাশ করেন। সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় থেকে 25 জনের মধ্যে 22 জন পাশ করে। সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুল থেকে 2 জনের মধ্যে 1 জন পাশ করে। দক্ষিণ তৈবান্দাল স্কুল থেকে 4 জন পরীক্ষার্থী দিলেও কেউই উত্তীর্ণ হতে পারেনি। বক্সনগর হাই স্কুল থেকে 12 জনের মধ্যে 9 জন পাশ করে। নলছর হাই স্কুল থেকে 27 জন পরীক্ষা দিলে 24 জন পাশ করে। কাঠালিয়া হাই স্কুলে 3 জনের মধ্যে 3 জন পরীক্ষার্থী পাশ করেন এবং খাসচমনি হাই স্কুলে 10 জন পরীক্ষার্থীর মধ্যে 10 জনই পাশ করেন। সব মিলে পরীক্ষায় 163 জন পরীক্ষার্থীর মধ্যে 132 জন উত্তীর্ণ হয়। সবশেষে বলা যায় 2016 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিজ্ঞান বিভাগের ফল সোনামুড়া মহকুমায় ভালোই। সোনামুড়া বিদ্যালয় পরিদর্শক কুমুদরঞ্জন মজুমদার বলেন, সকলের আশানুরূপ ফল হয়েছে। এবছর 2016 সালে আজকে বিজ্ঞান এসএস প্লাস টু স্টেজের বিজ্ঞান বিভাগের ফল বেরিয়েছে। আমাদের সোনামুড়া সাব ডিভিশনে টোটাল 10টা স্কুলে সায়েন্স স্ট্রিম আছে। 10টা স্কুল থেকে এবছর পরীক্ষা দিয়েছিল 163 জন, তার মধ্যে পাশ করেছে 132 জন, অকৃতকার্য হয়েছে 31 জন। এসএস স্কুল 10 জন পরীক্ষা দিয়েছিল, 10 জন পাশ করেছে। সোনামুড়া গার্লস এসএস স্কুলে 25 জন পরীক্ষা দিয়েছিল, 22 জন পাশ করেছে। এনসিআই ইনস্টিটিউশনে 34 জন পরীক্ষা দিয়েছিল সায়েন্স স্ট্রিম থেকে, 24 জন পাশ করেছে। সোনামুড়া ইংলিশ মিডিয়াম থেকে 2 জন পরীক্ষার্থী ছিল, তার মধ্যে 1 জন পাশ করেছে। মেলাগড় বয়েজ এসএস স্কুলে 27 জন পরীক্ষা দিয়েছিল, 26 জন পাশ করতে পেরেছে। মেলাগড় গার্লস এসএস 19 জন পরীক্ষা দিয়েছিল, 13 জন পাশ করেছে। বক্সনগর এসএস স্কুলে 12 জন পরীক্ষা দিয়েছিল, 9 জন পাশ করেছে। নর্থ তৈবান্দাল এসএস স্কুলে 4 জন পরীক্ষা দিয়েছিল, 1 জনও পাশ করতে পারেনি। দিয়েছিল 3 জনে পাশ করেছেন। নলছর এসএস স্কুলে 27 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 24 জন পাশ করেছে। সব মিলিয়ে টোটাল ক্যান্ডিডেট ছিল 163, তার মধ্যে পাশ করেছে 132, ফেল করেছে 31 জন। সবচেয়ে অধিক নাম্বার পেয়েছে সোনামুড়া গার্লস মেলাগড় গার্লস এসএস স্কুলের 470 নম্বর পেয়েছে একটি মেয়ে। এই মোটামুটি সোনামুড়া বিভাগের রেজাল্ট সায়েন্স স্ট্রিমের। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদের দ্বাদশ মানের বিজ্ঞান বিভাগে 86.4% নম্বর পেয়ে খোয়াই জেলায় প্রথম স্থান অধিকার করে তেলিয়ামুড়া কবি নজরুল বিদ্যাভবনের ছাত্র শুভদীপ দেব। দ্বাদশ মানের বিজ্ঞান বিভাগের ফলাফল প্রকাশ হওয়ার পর বেরিয়ে এলো এক মেধা ছাত্র। ছাত্রটি তেলিয়ামুড়ার প্রাচীনতম বিদ্যালয় কবি নজরুল বিদ্যাভবনে পড়াশোনা করত। নেতাজিনগর এলাকার বাসিন্দা কাজল দেবের ছেলে শুভদীপ দেব। শুভদীপ 2016 বর্ষে কবি নজরুল বিদ্যাভবন থেকে মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত দ্বাদশ মানের পরীক্ষায় বসেছিল অন্যান্য ছাত্রছাত্রীদের মতো। মধ্যশিক্ষা পরিষদ থেকে দ্বাদশ মানের বিজ্ঞান বিভাগের এবছরের ফলাফল প্রকাশও করে যথারীতি। এরপরই মেধা ছাত্রটির নাম পাওয়া যায়। শুভদীপ দেব মোট নম্বর পেয়েছে 432। এর মধ্যে 5টি বিষয়ে লেটার মার্ক পায় সে। তার মোট নম্বরের শতকরা হার 86.4%। শুভদীপ একান্ত সাক্ষাৎকারে জানায় সে প্রতিদিন মোট 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করত। গৃহশিক্ষক মানে আমি বাইরের সকল টিচারের কাছে পড়েছি, আমার টোটাল 6টা টিচার ছিল। কতটুকু সময় পড়াশোনা করেছো? আমি দিনে 6 থেকে 7 ঘন্টা পড়েছি, আর পরীক্ষার টাইমে 8-9 ঘন্টা পড়েছি। এই শুভদীপ দেব এবারের পরীক্ষায় খোয়াই জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে। গোটা জেলার মধ্যে শুভদীপের চেয়ে কোনো ছাত্রছাত্রী বেশি নম্বর পায়নি বলে জানান কবি নজরুল বিদ্যাভবনের শিক্ষক উত্তম দেব। তবে শুভদীপ জানান তার পড়াশোনার ব্যাপারে বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক শিক্ষিকারা সহযোগিতা জুগিয়েছে। এছাড়াও শুভদীপের গৃহশিক্ষক ছিল 6 জন। তবে সে দুঃখ প্রকাশ করে জানায় তার অঙ্ক পরীক্ষা বেশি ভালো হয়নি, না হলে আরো নম্বর বাড়ত। সে সুশিক্ষিত হয়ে প্রফেসর হতে ইচ্ছুক বলে জানায়। শুভদীপ। তোর বাবা কি করেন? বাবা সবজি ব্যবসা করে, দোকান আছে কাজল দেব। তোমার এই রেজাল্টে তুমি কেমন খুশি? হ্যাঁ, রেজাল্টে স্যাটিসফাইড। তো আশা করেছিলাম আর একটু বেশি হবে, বাট আশা অনুযায়ী হয়নি। তবে আমি স্যাটিসফাইড। কত পেয়েছো? আমি টোটাল 432 পেয়েছি। কয়টাতে লেটার মার্ক? লেটার 5টাতে। মানে মার্কের পার্সেন্টেজ কত? 86.4%। ভবিষ্যতে কি হতে চাও? ভবিষ্যতে আমার ইচ্ছা প্রফেসর হওয়া। স্কুলের শিক্ষকদের থেকে তুমি কীরকম সহায়তা পেয়েছো পড়াশোনার দিক দিয়ে?
হ্যাঁ, স্কুলের শিক্ষকরা আমাকে যথেষ্টভাবে সহায়তা করেছে পড়াশোনার দিক দিয়ে। কোনো কোনো স্যার তারা আমাকে নিজের বই দিয়েছে, যে বই দিয়ে আমি অনেক পড়েছি। তাছাড়া স্কুলের আমার টিচাররা যেমন মানিক স্যার, রাখাল স্যার, তারপর দীপক স্যার, এছাড়াও আমাদের ফিজিক্সের শম্পা ম্যাম, তারপর মনিকা ম্যাম, আমাদের বাংলা টিচার সুদীপা ম্যাম, ইংলিশ চন্দনা ম্যাম, সবাই আমাকে ভীষণভাবে হেল্প করেছে। তাছাড়া তারা তো আমাদের টিচার ছিল, তবু উত্তম স্যার, প্রদীপ স্যার, তারা তো আমাদের পড়ায়নি, যদিও ক্লাস করেনি, তবুও তারাও আমাকে যথেষ্টভাবে সহায়তা করেছে। হয়তো আমাকে নয়, শুধু সমগ্র ক্লাসকেই হেল্প করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গাছ কাটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক শ্রমিকের। ঘটনা শান্তিরবাজার মহকুমা অলৈছড়া গ্রামে। গাছ কাটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক শ্রমিকের। সোমবার সকালবেলায় শান্তিরবাজার মহকুমার আইছড়া গ্রামে যতীন্দ্র রিয়াং নামে বয়স ৩৫-এর এক ব্যক্তি বাড়ির একটি গাছ কাটার জন্য গাছে ওঠে। গাছের একটি ডাল কাটার সময় আচমকা গাছের ডালটি ওই ব্যক্তির বুকে এসে আঘাত করে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি গাছ থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। পরে গিয়ে ওই ব্যক্তি জ্ঞান হারিয়ে ফেলে। ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। এই ব্যাপারে পুলিশ একটি অস্বাভাবিক মামলাও গ্রহণ করে। পড়ছেগুন হেতে একজন যাইয়া সকালে তুলছে তো বুকে পড়ছে আর ও গাছ পড়ছে। হ্যাঁ, বাড়িতে মারা গেছে না, বাড়িতে মারা গেছে। তো এই গরম হইয়া থাকছে গামছে আর আমরাও গাছটা কালকে সকালে গাছ ভাঙছে, যেতে কাটতে বাড়ি খাইছে আর কি। এমনি গাছটা পুরা ভাঙছে না, কি কারণ হয়েছে যে এটা পুরা ভাঙছে না, কি এটা কাটছে বাড়ি খাইছে। কিন্তু আমরাও দেখছি না, তবু ঘরে যাই দেখছি যে গাছের নাম কি? যতীন্দ্র রিয়া। বয়স? বয়স 35। বাড়ি অলেশ্বর, গালেশ্বর পাড়া। সকাল 7টা নাগাদ যতীন্দ্র রিয়াং, বাড়ি অলেছড়া, বাবার নাম বরজয় রিয়াং, 35 বছর বয়স। ওনাকে নিয়ে আসা হয়। এই যখন আনা হয় উনি ব্লড ডেড ছিলেন। আর বলা হয় যে সকালবেলা গাছ কাটতে গিয়ে বুকের উপরে গাছ পড়ে উনি মারা গেছেন। তো এখন পুলিশ ইনফরমেশন দেওয়া হয়ে গেছে, বাকিটা পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কেলেঙ্কারি অভিযোগ নিয়ে সোমবার বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র এবং অভিভাবকরা একত্রিতভাবে স্কুলের সন্নিকটে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে। দীর্ঘ 2 ঘন্টা পর ডিসিএম এবং স্কুল ইন্সপেক্টর আশ্বাসে মুক্ত হয় এই অবরোধ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কেলেঙ্কারির অভিযোগ নিয়ে সোমবার বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র এবং অভিভাবকরা একত্রিতভাবে স্কুলের সন্নিকটে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে। দীর্ঘ 2 ঘন্টা যাবৎ চলতে থাকে এই অবরোধ। অবরোধের ফলে চারদিকে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। স্কুল ছাত্রদের কথা মাথায় রেখে বহু অভিভাবক এই অবরোধে জড়ো হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ বাহিনী। তারপরও কোনো সুরাহা হয়নি। পরবর্তী সময়ে স্কুল ইন্সপেক্টর আগন কুমার ত্রিপুরা এবং ডিসিএম পি বৈদ্য ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাদের দাবির সাথে একমত পোষণ করায় পরবর্তী সময়ে অবরোধ মুক্ত হয়। অভিভাবক এবং স্কুল ছাত্ররা জানান, আমাদের রেজাল্ট ভুল হয়েছে আর আমরা নিজে দেখতে চাই। এরকম রেজাল্ট কেউ প্রত্যাশা করছে না। আমরা স্কুলে এত বাজে রেজাল্ট তো কোনোদিন হইতেই পারে না। আমরা টেস্টের রেজাল্টের লগে ফাইনাল রেজাল্টের কোনো মিলই নেই। এরকম রেজাল্ট দিয়েছি তো আমরা ভবিষ্যৎ হইতো না। আমরা টেস্টের রেজাল্টের লগে কোনো ফাইনাল রেজাল্টের মিলই নাই। ইচ্ছা হলে স্কুলের মধ্যে রেকর্ড আছে, রেকর্ড দেখতে পারবো। যারা টেস্টে ফার্স্ট ডিভিশন পাইছে তারা মানে সেকেন্ড ডিভিশন হবে না। এখন তোমাদের মূল দাবি কি? মূল দাবি আমরা খাতা দেয়া দিব, আমাদের খাতা আমাদের দেয়া দিব। আর এই আমরা খাতা আমরা এত টাকা দিয়েছি এই সবকিছু কইরা দেখতে রাজি না। আমরা খাতা এমনি দেখান লাগবে, কারণ আমরা রেজাল্টে সন্তুষ্ট। প্রত্যেক বছরে বোর্ডের মধ্যে কেলেঙ্কারি নিয়ে এসে বহু স্টুডেন্টরা এমন তারা কি ব্যবসা শিক্ষা পর্ষদ এই স্টোর রেজাল্ট ওয়েবসাইটে 3 বার দিছে, 3 বার 3 রকম। তার মধ্যে টেস্টের রেজাল্টের সাথে স্টুডেন্টের রেজাল্টের কোনো মিল নেই। টেস্টে যে স্টুডেন্টটা 85 ক্যারি করেছে তারটা নেটে দেখেছি 4 মার্কস। সেকেন্ড টাইম যখন আবার নেটে তারা রেজাল্টটা আপডেট করলো তখন দেখলাম তার আসলো 21। কিন্তু একটু বড় মিস কল দিয়ে একটা ফায়ার সার্ভিস পাঠিয়ে স্টুডেন্টের আন্দোলন ভাঙার জন্য প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হয়েছে। একটাই চাইতেছে যে মধ্যশিক্ষা পর্ষদ যেন স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করে। কারণ যে স্টুডেন্টটা টেস্টে সে রেজাল্ট আউট মানে টেস্টে সে মার্ক ক্যারি করে 80%, এই স্টুডেন্টটা পিপিএ পাস করতে পারে না। খাতা আমরা রিভিউর জন্য অ্যাপিল করব, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা দিয়েই আমরা ডিপেন্ড করতে পারছি না ওদের মার্কের উপরে। তাদের ইলিজিবিলিটিটা মধ্যশিক্ষা পর্ষদ কোথায় নিয়ে পৌঁছে দিয়েছে।
তাই আমরা মধ্যশিক্ষা পর্ষদের কাছে আবেদন রাখছি, তারা যেন সরাসরি, আমরা আরটিএ এর জন্য আবেদন করব না, তারা যেন আরটিএ এর যত ফেসিলিটি আছে ওইটা যেন স্টুডেন্টকে সরাসরি দিয়ে তার খাতাটা স্টুডেন্ট প্লাস অভিভাবক প্লাস মধ্যশিক্ষা পর্ষদ তাদের খাতাটা যেন রিচেক করতে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার সারা ভারত নারী সমিতির সম্মেলন অনুষ্ঠিত হলো চোত্তাখলায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য সহ অন্যান্যরা। নারী ঘটিত অপরাধের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ আশঙ্কার কথা শোনা গেল গণতান্ত্রিক নারী সমিতির বিলোনিয়া মহকুমা সম্মেলনে। এইসব অপরাধের বিরুদ্ধে সর্বস্তরের মহিলা পুরুষদের নিয়ে কড়া প্রতিরোধের ডাক দিয়ে একই সঙ্গে এমন কোনো ঘটনায় নিজেদের সংগঠনের মাধ্যমে সালিশিতে না যেতেও বার্তা দিলেন রাজ্য সম্পাদক তথা সাংসদ ঝর্ণা দাস বৈদ্য। যে সুযোগগুলোকে কাজে লাগানো দরকার সেগুলোকে কাজে লাগাবার ক্ষেত্রে যথেষ্ট দুর্বলতা রয়েছে। রাজনীতির দিক থেকে যদি আমরা বলি, সম্মেলন শুরু হবে আন্তর্জাতিক, জাতীয়, রাজ্য পরিস্থিতি আমাদের সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে তার চুলচেরা বিশ্লেষণ হবে। প্রতি 3 বছর, গত 2013 সাল থেকে আজকে 2016 সাল, এই অন্তর্বর্তী সময়ে আমাদের রাজ্য ত্রিপুরা। রবিবার বিকেলে চোত্তাখলায় জ্যোতি বসু মিলনায়তনে শেষ হয়েছে দুদিনের মহকুমা সম্মেলন। 18টি অঞ্চল থেকে 3 শতাধিক নারী প্রতিনিধি দুর্যোগের মধ্যেও শনিবার চোত্তাখলায় সম্মেলনে যোগ দেন। নানা বিষয়ে বিভিন্ন অঞ্চলের 21 জন প্রতিনিধি আলোচনা করেন। রবিবার সম্মেলনে ঝর্ণা দাস বৈদ্য ছাড়াও বক্তব্য রেখেছেন সংগঠনের রাজ্যসহ সভানেত্রী ছায়াবল, কেন্দ্রীয় কমিটির সদস্য মিনু সাহা, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি হিমাংশু রায়। সম্মেলন শেষে 51 জনের নতুন মহকুমা কমিটি গঠন হয়েছে। 15 জনের সম্পাদক মণ্ডলীতে 4 নতুন মুখও এলো। তৃতীয়বারের জন্য মহকুমা কমিটির সভানেত্রী ও সম্পাদক হয়েছেন যথাক্রমে জ্যোৎস্না দাস ও শিউলি লোধ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কবিগুরুর 155তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় কাঠালিয়া সমর চৌধুরী স্মৃতি কমিউনিটি হলে, যার উদ্যোক্তা ছিল তথ্য সংস্কৃতি দপ্তর এবং কাঠালিয়া পঞ্চায়েত সমিতি। শুক্রবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 155তম জন্মবার্ষিকী উপলক্ষে কাঠালিয়ায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন হয় প্রয়াত সমর চৌধুরী স্মৃতি কমিউনিটি হলে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকা সত্ত্বেও সংস্কৃতিপ্রেমী শ্রোতা দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 3 ঘন্টার অনুষ্ঠান পরিচালনা করেছে এদিন কাঠালিয়া আম্বেদকর একাডেমি ও সৃজন সংস্কৃতি সংস্থার শিল্পীরা। হলের বাইরে পড়ছিল রিমঝিম বৃষ্টি। ভেতরে বসা ছিল বিভিন্ন বয়সে প্রায় 2 শতাধিক সংস্কৃতিপ্রেমী দর্শক শ্রোতার প্রাণের বন্যা। এদিন সন্ধ্যায় রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান মালা সাজানো হয়েছিল রবীন্দ্র কবিতা আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যের বর্ণময় অনুষ্ঠানে দর্শকরা সময় কাটান একটি উপভোগ্য সন্ধ্যা। এদিন আম্বেদকর ব্রিগেডের শিল্পীরা সমবেত নৃত্য, একাঙ্কন নৃত্য, কথা ও সুরের ভারসাম্য বজায় রেখে আবৃত্তি, গান ও রবীন্দ্র নৃত্যকে পরিস্ফুটিত করে তোলে শিল্পীরা। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার সারা ভারত আইনজীবী ইউনিয়ন রাজ্যব্যাপী সভ্যপদ অভিযানের অঙ্গ হিসেবে বিশালগড় মহকুমা আদালতেও শুরু হয়েছে একদিনের সভ্যপদ কাজ। সারা ভারত আইনজীবী ইউনিয়ন রাজ্যব্যাপী সভ্যপদ অভিযানের অঙ্গ হিসেবে বিশালগড় মহকুমা আদালতেও শুরু হয়েছে সভ্যপদের কাজ। চলবে একদিন। সোমবার দুপুর 1টা থেকে সভ্যপদ শুরু হয়েছে মহকুমা আদালতে। সারা ভারত আইনজীবী ইউনিয়নের রাজ্য সম্পাদক হরিবল দেবনাথের উপস্থিতিতে এই সভ্যপদ অভিযান শুরু হয় বিশালগড় মহকুমা আদালতে। আইনজীবী পল্লব হোসেন 100 টাকার রসিদ কেটে এই সভ্যপদ অভিযানে শামিল হয়। এদিনের এই সভ্যপদ অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশালগড় বার অ্যাসোসিয়েশনের সভাপতি শহীদ মিয়া এবং সহসম্পাদক রাজীব আচার্য ও রিপন সরকার সহ অন্যান্যরা। সভ্যপদ আমাদের প্রতি বছরই রিনিউ হয়।
আবার যারা নতুন সভ্য হয় তাদের সভ্য গ্রহণ করা হয়। তা আমরা গত বছরও একটা সপ্তাহ এপ্রিল মাসে ধার্য করেছিলাম। এইবার 23 তারিখ মে মাসে আজকে শুরু, 28 তারিখ অবধি চলবে। সারা ত্রিপুরায় যে চলছে আর কি, সমস্ত মহকুমা জেলা সদরগুলিতে আমাদের শৈব সংগ্রহ অভিযান চলছে। শৈব সংগ্রহ একটা সংগঠনের মূল। আমার কত শৈব হয়েছে সারা ত্রিপুরাতে প্রায় 1011শো মতো আইনজীবী আছেন। আইনজীবীদের স্বার্থে আমাদের সংগঠন কাজ করে, লড়াই আন্দোলন করে। আগামী দিনেও যাদের সংগঠনকে আরো শক্তিশালী করে আমরা কাজ করতে পারি সেই জন্য শৈব সংগ্রহ অভিযান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভিলেজ কমিটির বৈঠক চলাকালীন সময়ে কমিটির কার্যালয়ে ঢুকে বৈঠকে বানচাল করা এক সদস্যকে মারধরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। ঘটনা পদ্মবিল আরডি ব্লকের অধীন দক্ষিণ পদ্মবিল এডিসি ভিলেজে। সোমবার বেলা 11টায় পদ্মবিল আরডি ব্লকের অধীন দক্ষিণ পদ্মবিল এডিসি ভিলেজে এক জরুরি সভা আহ্বান করা হয়। ভিলেজ কমিটির সব সদস্যদের নিয়ে এদিনকার জরুরি বৈঠক। সেখানে সামিল হন আইপিএফটি 4 জন এবং সিপিএম এর 4 জন নির্বাচিত সদস্য এবং পঞ্চায়েত সদস্যদের নিয়ে ভিলেজ কমিটির পঞ্চায়েত সেক্রেটারি গৌতম দাস এই বৈঠকের আহ্বান করেন। বৈঠকে মূলত রেগার কাজ, এপিএল বিপিএল এর কাজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যালোচনা হওয়ার কথা। কিন্তু বৈঠকের শুরুতে আচমকা কিছু সিপিএম নেতা কর্মীরা সমর্থক এসে ভিলেজ কমিটির কার্যালয়ে প্রবেশ করে এবং আইপিএফটি নির্বাচিত সদস্য সারথী দেববর্মাকে হেনস্থা করে। সেই সাথে এদিনকার বৈঠক বানচাল করে দেয় তারা। এমনই গুরুতর অভিযোগ মিডিয়ার সামনে তুলে ধরলেন আইপিএফটির নেতৃত্বরা। গৌতম দাস সেক্রেটারি মানে বরক সাইটে जों साइटा खायो जों मिटिं जानो माने जों फायका 23 तारिख मिटिं তিনি অর হাইসো ফায়কা মিটিं जों মিটিং খাইন বাগে বং বরক খাयो মিটিं मा कैंसिल करिका अ मिटिं चलिया नै गे जों साका म मिटिं तामनि बागे चलिया नै जों किसा जलिदै माने हिलायका किसान लायका बं बरक खायो जों बना फायका 4-5टा बाइक दं आना बना फायो बरक दुतन अंशुस काटा जे बना फायनानै बुमुखाय श्रेष्ठ देबरमा যে ঘটনাটা পঞ্চায়েত সেক্রেটারি যে দক্ষিণ পদ্মবিলের যে পঞ্চায়েত সেক্রেটারি আমরা যে সদস্য যে 4 জন মেম্বার নোটিশ পাঠিয়েছেন আমরা যে আমরা মিটিংয়ে উপস্থিত হয়েছি। উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা যে শাসক দলের যে বাহিনী আয়া আমরা যে চেয়ারম্যান যে সারথী দেববর্মার উপরে হাতটা তুলনে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়াতে বিজেপি দল ক্ষমতা দখল করায় রবিবার তেলিয়ামুড়ার নেতাকর্মীরা এক বিজয় মিছিল সংগঠিত করল তেলিয়ামুড়া শহরে। বিজেপি দলের স্থানীয় নেতাকর্মীরা রবিবার বিকেল 4টা নাগাদ তেলিয়ামুড়াতে বিজয় মিছিল সংগঠিত করল। এই বিজয় মিছিলের কারণ হিসেবে নেতাকর্মীরা জানায়, দেশের আসাম রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপি দল ক্ষমতা দখল করে, তবে এই রাজ্যে আগামী 2018 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি দল ক্ষমতা দখল করার দিবাস্বপ্ন দেখছে। এই স্বপ্নে বিভোর হয়ে এবং আসাম রাজ্যে ভালো ফলাফল করেছে, তারই অঙ্গ হিসেবে সংগঠিত হয় এই বিজয় মিছিল। এই বিজয় মিছিল তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরে এই মিছিল অম্পিচমনিতে এসে শেষ হয়। বিজয় মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি দলের খোয়াই জেলা কমিটির সম্পাদক হরিশঙ্কর পাল সহ দলের অন্যান্যরা। আসামের জয় যে 5টা রাজ্যে নির্বাচন হয়েছে সেই 5টা রাজ্যে আমাদের বেড়েছে এবং আসামে আমরা বিপুলভাবে জয় করেছি। এটা আগাম বার্তা আমরা ত্রিপুরাবাসীকে দিতে চাই এবং তেলিয়ামুড়াবাসীকে দিতে চাই যে আমরা আরও নির্বাচনে আমরা ত্রিপুরাতে সরকার গঠন করবো ভারতীয় জনতা পার্টির পক্ষে এবং আমাদের যে নেতৃত্ব দেবেন বিপ্লব কুমার দেব আমাদের নেতৃত্ব দিয়ে ত্রিপুরাতে 18তে গভর্নমেন্ট আমরা ভারতীয় জনতা পার্টি গঠন করবো অবশ্যই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। সোমবার তেহরানে ইরান ও আফগানিস্তানের সঙ্গে চা বাহার চুক্তি স্বাক্ষর করল কেন্দ্রীয় সরকার। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সহ অন্যান্যরা। ফের জঙ্গি হামলায় রক্তাক্ত ইয়েমেন, জোড়া আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছে 45 জনের, আহত বেশ কয়েকজন। ঘটনার দায় স্বীকার করেছে আইএস। স্কুল হোস্টেলে আগুন লেগে মৃত্যু হল 17 জন স্কুল ছাত্রীর। ঘটনা থাইল্যান্ডের একটি মিশনারি স্কুল হোস্টেলে। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।